নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। সয়া চাং দিয়ে আমরা সাধারণত সম্পূর্ণ নিরামিষ কোনো রান্নাবান্নাই বানাই। আবার পেঁয়াজ রসুনকে বাংলার বাইরে নিরামিষ মানা হয়, তবে আমাদের বাংলায় পেঁয়াজ রসুনকে কিন্তু আমিষ হিসেবেই ধরা হয়। আমার মাকে আমি সবসময় পেঁয়াজ রসুন দিয়েই সয়া চাং বা সয়াবিন বানাতে দেখতাম। এটা আমার ভীষণ পছন্দের একটি খাবার। আমার মা একটু মিষ্টি মিষ্টি করে বানাতো আমার বাবার পছন্দ অনুযায়ী। আমার ওই মিষ্টি মিষ্টি সয়াবিনের তরকারিটাই ভীষণ ভালো লাগতো। আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল ভালো করে গরম করে নেওয়ার পর তার মধ্যে সয়া চাংগুলোকে দিয়ে মিনিট তিনেক ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ওই গরম জলের মধ্যে ডুবিয়ে রাখবো। তারপরে জল থেকে তুলে 4 থেকে 5 বার ঠান্ডা জল দিয়ে ধুয়ে এক্সট্রা জলটা চিপে ফেলে দেব। আর এই সয়া চাংগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা একটু বেশি ব্যবহার করলে রান্নাটার স্বাদ বেশি ভালো হয়। তেল গরম হয়ে গেলে এর মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বড় সাইজের টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে করে মিনিট তিনেক ভেজে নিচ্ছি। আলুর টুকরোগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে দুটো ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, আর তার সাথে দিচ্ছি 1 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদার টুকরো, দুটো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো। জল ছাড়াই একদম মসৃণ করে বেটে নিচ্ছি। আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবারে কড়াইতে যে বাকি তেলটা রয়ে গেছে তার মধ্যে বেটে নেওয়া মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমাদের বাড়িতে তো মিক্সি ছিল না, তাই মাকে সবসময় পেঁয়াজ, আদা, রসুন শিলেই বাটতে দেখতাম। এখনও মা কিন্তু মিক্সি ব্যবহার করে না, চেষ্টা করে শিলে বেটেই সমস্ত রান্না করবার। পেঁয়াজ, আদা, রসুনটাকে মিনিট 2-3 সময় ধরে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর গ্রাইন্ডিং জারের মধ্যে বাকি যে মশলাটা রয়েছে তার মধ্যে একটু জল দিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিচ্ছি জিরে গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপরে এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখা আছে। হাই ফ্লেমে কষালে কি হবে, মশলা কিন্তু পুড়ে যাবে, তাই সব সময় আঁচ কমিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। আর এই মশলা কষানোর সময়তেই স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের স্বাদ অনুসারে লবণ ব্যবহার করবেন। আর চিনিটাও এখনই দিয়ে দিলাম। আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। আমার বাবা ঝাল খেতে একেবারেই পারে না। মিষ্টি মিষ্টি খাবার দাবার বা মিষ্টি মিষ্টি রান্নাই খেতে আমার বাবা বেশি পছন্দ করে। সেই জন্য আমাদের বাড়িতে প্রতিটি রান্নায় একটু মিষ্টি দেওয়ার চল আছে। আর আমার মা যেহেতু বাঙাল, আলাদা করে মা খাবার সময় লঙ্কা মেখে বা কাঁচা লঙ্কা দিয়ে খাবারটা খেত। যাই হোক, আমি অবশ্য একটু ঝাল ঝাল খাবার দাবার খেতে বেশি পছন্দ করি, খুব একটা মিষ্টি মিষ্টি খাবার দাবার খাই না। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে ভেজে নেওয়া আলু আর সয়াবিনগুলোকে দিয়ে একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেক সময় আমি কি করি, তেলের মধ্যে আলাদা করে সয়া চাং বা সয়াবিনগুলোকে ভেজে নিই, তবে তাতে কি হয়, তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়। সবসময় তো অতিরিক্ত তেল ব্যবহার করা রান্নাতে ভালো নয়, আর সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও যে ভালো তা কিন্তু একেবারেই নয়। তাই আমার মনে হয় কম তেল মশলা ব্যবহার করে যদি খাবার দাবার খাওয়া যায়, স্বাস্থ্যটাও অনেক ভালো থাকে। মশলা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর কষানোর সময় অবশ্যই অল্প অল্প করে গরম জল ব্যবহার করছি। দেখুন, দেখতে কিন্তু বেশ কালচে কালচে হয়েছে, মানে মাংসের মতন কিন্তু দেখতে লাগছে।
আমাদের ছোটবেলায় এই সোয়া চাংকে নিরামিষ মাংস বলেই কিন্তু খাইয়ে দেওয়া হতো, আর আমরাও আনন্দ করে খেতাম। এখন আমরা আমাদের বাচ্চাদের কিন্তু এই সমস্ত খাবার দাবার একেবারেই খাওয়াতে পারি না। যাই হোক, সোয়া চাংক আর আলু মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। খুব বেশি জল দিচ্ছি না, বেশি জল দিলে আবার ফোটাতে অনেকক্ষণ সময় লাগবে। তাই পরিমাণ মতন জল দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 3-4 খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর রান্নার শেষে 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো আর ব্যবহার করছি না, যেহেতু আমরা কষানোর সময় অলরেডি গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। ঘি দেওয়ার পর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি, তারপর এটাকে সার্ভ করব। রুটি, পরোটা, লুচি, সাদা ভাত সব কিছুর সাথেই খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আশা করি আমার আজকের এই সোয়া চাংক কারির রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারাও এরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। তবে এটা শুধু আমি নই বা আমার মা নয়, আপনাদের বাড়িতেও হয়তো এরকমভাবেই সোয়া চাংক কারি বা সয়াবিনের কারি বানানো হয়, আর যেটা খেতে আমরা প্রত্যেকেই ভারী পছন্দ করি। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের আরও একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।